আচ্ছা থাক, অনলাইন আর অফলাইন কি এটা তো পরীক্ষা দেওয়ার আগে আমি বলছিলাম না, যারা মোটামুটি A-A+ পাইতে চান তারা অফলাইনে বসবেন, আর যারা মনে করেন যে না আমরা এর চেয়ে নিচেই পাইলে হবে তারা অনলাইনে বসবেন। কেমন? অফলাইনের খাতা আমরা চেক করে দেখাই এবং খাতার যে কোনো চ্যালেঞ্জ আমরা নিব। অনলাইনে কিন্তু পাস করলে আর কোনো চ্যালেঞ্জ নেই, মানে ডি যদি না পান আর এফ যদি না পান তাহলে আপনি আর ওই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। অনলাইন শুনেন, অফলাইনে যারা পরীক্ষা দিচ্ছেন তারা যদি একটু লিখে আসেন, মানে সাদা খাতা জমা না দেন, তাহলে আপনাদের রেজাল্ট যারা অনলাইনে দিচ্ছে তাদের থেকে বেশি ভালো হবে। বোঝা গেল? এইখানে আসলে কি আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, আমরা একটু লক্ষ্য করি যারা হচ্ছে ক্লাসে আছেন। দেখেন, আমরা তো অডিটিংয়ের অনেক জিনিস পড়ছি, আজকে একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। অডিটিংয়ে যতগুলো জিনিস আছে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। কন্ট্রোল মানে তো বোঝেন, নিয়ন্ত্রণ করা। বলেন তো, মনে করেন আপনারা যখন যোগাযোগ করেন কারোর সাথে, মনে করেন অনেক সময় এরকম হয় না যে কোনো একটা জায়গায় আপনার যাওয়ার কথা ছিল, এখন সেখানে যাবেন বা যাবেন না, আপনি হয়তো বা একটা সময় ডিসাইড করলেন যে না আজকে যাব না, কিন্তু অনেক সময় দেখা যায় কি আপনি হয়তো আপনার কোনো বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আপনি কিন্তু ফিডব্যাক দেন না। ফিডব্যাক মানে বোঝেন তো? ফিডব্যাক মানে হচ্ছে আপনি পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা জানাতে হবে। যেমন মনে করেন আপনি যদি সেনাবাহিনীর ক্ষেত্রে বা যে কোনো বাহিনীর ক্ষেত্রে দেখেন, তাহলে দেখবেন যে আপনাকে অ্যাসাইন্ড একটা টাস্ক দেওয়া হয়েছে, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারলে তো পারার পরে আপনি জানাবেন, এবং আপনি যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে না পারেন তাহলে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এইটার ফিডব্যাক দিতে হবে যে আপনি হয়তো বা অমুক দিন অমুক জায়গায় থাকতে পারবেন না, তাহলে আপনাকে কমপক্ষে তার 3 ঘন্টা আগে সেখানে জানাতে হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে আপনি ওখানে থাকতে পারবেন না। দেখা যায় কি সাধারণভাবে আমরা ফিডব্যাকটা অনেকটা অনুমান করে নিই, মানে সামাজিকভাবে এরকম হয় যে যখন আমরা আসলে কোনো ফিডব্যাক দিতে চাই না তখন নো ফিডব্যাক মিন্স নেগেটিভ ফিডব্যাক। কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো প্রাতিষ্ঠানিক সেটআপে যাবেন, তখন দেখবেন আপনাকে কিন্তু নেগেটিভ আর পজিটিভ যে কোনো ফিডব্যাক আপনাকে দিতেই হবে। আপনি করতেছেন না, দ্যাটস নো প্রবলেম, কিন্তু আপনি যে করতেছেন না এটা আরেকজনকে অবগত করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং দেখবেন কন্ট্রোল কথাটা যখন আসবে তখন জানেন, যখন এর ভেতরে যে ত্রুটিগুলো আছে এটা সংশোধনের জায়গা থাকবে। আমরা ম্যানেজমেন্টে কন্ট্রোলিং চ্যাপ্টার পড়ছিলাম, মনে আছে? সর্বপ্রথম কি হয়, আমরা একটা প্ল্যান সেট করি, প্ল্যান সেট করার পরে অ্যাকচুয়াল কাজ হয়, যেমন হয়তো বা মনে করেন প্ল্যান সেট করা হলো যে কোনো একটা কাজ এভাবে আপনারা করবেন, দেখা যায় বাস্তবে আমাদের এই কাজটা অতটা ভালো হয় না, তখন কি হয় সমস্যাগুলো আমরা খুঁজে বের করি, তারপরে কি করি আমরা কারেক্টিং অ্যাকশানস নিই, তারপরে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। তো এই যে কন্ট্রোল সিস্টেমটা, এর ভিতরে আমাদের যখন ইন্টারনাল পার্সপেক্টিভটা আসবে, মানে সিম্পলি ম্যানেজমেন্ট ছিল না, আপনারা তো ম্যানেজমেন্ট পড়ছেন, ম্যানেজমেন্ট পড়েন নাই? ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট ছিল না এই কোর্স? থাকার তো কথা। তো ম্যানেজমেন্টের ওইখানে দেখবেন কন্ট্রোল কথাটা আসে কোথায়, যখন আপনার একটা অর্গানাইজেশন থাকে সর্বপ্রথম আপনার কি আসে, যে কোনো জিনিসের প্ল্যানিং থাকে না, প্ল্যান করার পর ওটাকে কি করেন আপনি, অর্গানাইজ করেন না, তারপরে কি আছে, স্টাফিং আছে, তারপর আর 5 নাম্বারই কি, কন্ট্রোলিং আসে না? তো এখন দেখেন এই কন্ট্রোলিংটা কত নম্বরে আসতেছে, মানে আপনি যতগুলো কাজ করতেছেন এই 5 নাম্বারে কিন্তু এটা সবসময় রিপিট হতে থাকে। রিপিট মানে তো বোঝেন যে এই প্রক্রিয়াটা সবসময়
চলমান থাকেই, যে আসলে আপনি আবার প্ল্যান করবেন। যেমন দেখবেন রাজনৈতিক দলগুলো তখন কি করে, প্রথমে একটা কর্মপদ্ধতি নেয় না, নিয়ে যদি দেখে যে এটাই কাজ হয়েছে তো হয়েছে, আর যদি না হয় তখন কি করে, আবার গোড়া থেকে শুরু করে সেভাবে নতুন একটা প্ল্যান বা পদ্ধতিতে আগায়। তো কন্ট্রোলিং হচ্ছে সেই জায়গাটা যেখানে আসলে আপনি কি করতে পারবেন, একেবারে ফাইনাল স্টেপ আপনি বিচ্যুতিগুলো ধরবেন, ত্রুটিগুলো ধরবেন, আর সমাধানের দিকে এগিয়ে যাবেন। এখন আমাদের এই অডিটিংয়ে কিন্তু আবার ইন্টারনাল কন্ট্রোল একটা চ্যাপ্টার আছে। এখন ইন্টারনাল মানে তো বুঝতে পারতেছেন, বলেন তো ইন্টারনাল যে বিষয়গুলো আছে এটা দিয়ে কি আপনাকে যারা ঋণ দিবে তারা কি এটা নিয়ে ভাববে? যারা ঋণ প্রদানকারী কি এক্সটার্নাল ইউজার্স না? তারা কিন্তু এটা নিয়ে ভাববেন না। আবার মনে করেন যারা গভর্নমেন্ট আছে, যারা গভর্নমেন্টকে ইন্টারনাল প্রসিজারে সরাসরি হাত দেয়, মনে করেন কোকাকোলার যে মেকানিজম প্রসিজার, এটা কি গভর্নমেন্ট বলে যে আপনার কীভাবে এটা কোকাকোলা তৈরি করেন আমাদেরকে বলেন? বলছে কোনো দিন? 2টা বিশ্বযুদ্ধ গেছে, কিন্তু তারপরে দেখবেন যে কোকাকোলার মেকানিজম এখনও সিক্রেট আছে। দেখবেন এটা নিয়ে অনেক মানে মিথ চালু আছে না, যে আসলে কোকাকোলার ম্যানুফ্যাকচারিংটা যে আসলে কোন কোন ম্যাটেরিয়ালস কোন অনুপাতে দিয়ে তৈরি করা হয়, এই ফর্মুলাটা এখনও সিক্রেট, মানে টপ সিক্রেট যে বিষয়গুলো আছে তার ভিতরে অন্যতম। এবং দেখবেন আপনার কোকাকোলা কোম্পানি বা এটাকে যখন বিক্রি হয়েছে তখন কিন্তু এই ফর্মুলাটা বিক্রি হয়েছে, বুঝছেন? ফর্মুলা মানে তো বোঝেন, যে আপনি মনে করেন কি বলে লেবুর শরবত তৈরি করছেন না, যে প্রথমে হয়তো লেবুর রস দিতে হবে, তার ভিতর হয়তো বা 1 চামচ বা হাফ চামচ চিনি দিতে হবে, আর হয়তো বা সামান্য পরিমাণ লবণ দিতে হবে, দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়তে হবে। এখন কোকাকোলাতে ঠিক কোন পদ্ধতিতে তৈরি করে, এই পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সিক্রেট, বুঝতে পারছেন? দেখবেন আপনি এটা জাস্ট করে দেখেন, বা এটা হচ্ছে আপনার ওদের ম্যানুফ্যাকচারিং প্রসিজারটা সবচেয়ে সিক্রেট বিষয়ের ভিতরে একটা। এমনকি দেখবেন ভালো ভালো যেসব নামি দামি কোম্পানিগুলো আছে, এগুলো দেখবেন তাদেরও ইন্টারনাল যে প্রসিজার বা ইন্টারনাল অপারেশন সবসময় সিক্রেট রাখে। তো এই ইন্টারনাল বিষয়গুলোকে কীভাবে কন্ট্রোল করতে পারবেন, এই কন্ট্রোলিং এই সিস্টেমটাই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের মূল জিনিস। কথাটা বুঝতে পারছেন? আপনি দেখবেন যাদের ইন্টারনাল কন্ট্রোল যত বেশি স্ট্রং, তাদের সাস্টেনেবিলিটি তত বেশি, এবং যাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা যত দুর্বল, তারা দেখবেন তাদের সাস্টেনেবিলিটি তত কম। যেমন দেখবেন আপনাদের একটা মানে কাহিনীটা জায়গা ভুলে গেছি, আপনার একটা ছবি দেখাতে বলে ভালো হতো, আপনারা বুঝতে পারতেন। যে কোনো সভ্যতা মানে তো বোঝেন, সভ্যতা মানে একটা সময়ে ওই সময়ের মানুষ যে যে কাজ করত, মানে কালচার মানে তো বোঝেন, কালচার মানে বলেন তো কি? এটা মানে সংস্কৃতি তো কথা না, না মনে করেন একটু মানে বোঝা যায় এমনভাবে বলতে হয়, মানে যে কোনো কথা মানে সহজ। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আর একটু সহজ করে বলা যায় না? বাংলাদেশের কালচার হলো ল ব্রেকিং টেন্ডেন্সি। আচ্ছা যাই হোক, দেখেন আমরা সর্বপ্রথম 2টা জিনিস নিয়ে কালচারটা তো কথার পরিপ্রেক্ষিতে চলে আসলো। প্রথমে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি বলেন তো? ক্যারেক্টার আছে না? আচ্ছা, এই 2টা টার্ম খুব কাছাকাছি। শোনেন, ক্যারেক্টার মানে হলো আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সকালে ঘুম থেকে উঠে আবার পরের দিন ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ করলেন, এই কাজগুলোর যোগফল হচ্ছে আপনার চরিত্র। যোগফল মানে তো বোঝেন, এই টোটাল কাজগুলোর যোগফল। যেমন সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি হয়তো বা কী করলেন, আপনার স্রষ্টার আরাধনা করলেন, স্রষ্টার আরাধনা করার পর আপনি যে রীতি মানেন সেই রীতি অনুযায়ী মানুষকে ক্ষতি না করে সমাজের সেবা করার চেষ্টা করলেন। তার মানে এই যে আপনার পুরা কাজ আসলো, তার মানে কি এই পুরা সকালে ঘুম থেকে উঠে আবার পরের দিন ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার মোট যে কাজ, এই কাজের যোগফলই হচ্ছে আপনার ক্যারেক্টার। তার কালচার কোনটা? কালচার হচ্ছে আপনি যে সমাজে বাস করেন, ওই সমাজের সব মানুষের এই যোগফলটাই হচ্ছে কালচার। বুঝতে পারেননি? যেমন মনে করেন আমাদের বাংলাদেশে বিভিন্ন মনে করেন কি আছে, ধর্মের মানুষ আছে না, বিভিন্ন, আবার দেখবেন উপজাতিদের একরকম বিষয়, আবার স্বাভাবিক মানুষদের একরকম বিষয়। তো কালচার হচ্ছে আমাদের কিন্তু মিক্সড কালচার। মিক্স মানে তো বোঝেন,
কারণ তাদের যেমন নিয়ম সেটা কিন্তু আবার আমাদের নিয়মের সাথে কিছু কিছু আছে মিলবে না, আবার আমাদের কিছু নিয়ম আছে যেটা তাদের নিয়মের সাথে মিলবে না। তো এই দুইটা হচ্ছে বিষয়, বোঝা গেছে? সিম্পলি ক্যারেক্টার মানে কি, আপনার সকল কাজের যোগফল, বোঝা গেল? আর যখন কালচার হবে তখন এটা কি, এটা হচ্ছে আপনার যে কোনো ম্যাস বা যে কোনো একটা নির্দিষ্ট সমষ্টিকে বোঝাচ্ছে, যে একটা নির্দিষ্ট জায়গায় সবার কাজের যোগফল, সেটাই হচ্ছে কালচার। আমরা বলি না অনেক সময় যে আমাদের কালচারটা ভারতীয় কালচারের সাথে মিক্সড হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি যে ভারতীয় যে কালচারগুলো আছে নাটক বা সিনেমা দ্বারা দেখা যাচ্ছে কি এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করতেছে ওইটা কপি করতেছে। তো এটা কপি করলে কি হচ্ছে, তারা আগে যেটা নিজেরা করতো এখন অন্যটা করলে তখন সাংস্কৃতিক আগ্রাসনটা চলে আসতেছে। এটা হচ্ছে মূল জিনিস, বোঝা গেল? মানে আপনার কাজের সমষ্টিগুলোই প্রথমে ক্যারেক্টার ক্রিয়েট করে, আর এই সমষ্টিক কাজের সমন্বিত রূপটাই কালচার ক্রিয়েট করে, বোঝা গেছে? এখন দেখেন আপনার কালচার আর ক্যারেক্টার, মানে কালচারটাও কিন্তু দেখবেন যে যেসব কালচারগুলোর ইন্টারনাল সাস্টেনেবিলিটি যত বেশি বা ইন্টারনাল ইনফ্লুয়েন্স যত বেশি, সেই কালচারের সাস্টেনেবিলিটি তত বেশি। আচ্ছা, ইন্টারনাল কথাটাও বুঝতে পারছেন যে ইন্টারনাল জিনিসটা কি আর এক্সটার্নাল। ইন্টারনাল বলতে আপনি দেখবেন যে কোনো জিনিসটা অভ্যন্তরীণ বিষয় বোঝায়। যেমন মনে করেন আপনি যদি একটা নিজের শরীরকেই চিন্তা করেন তাহলে হচ্ছে কি আপনি যখন বাইরে তাকাচ্ছেন এটা হচ্ছে এক্সটার্নাল ভিউজ। আবার আপনার চোখের ভেতরে যখন আপনার মাথার ভেতরে কি করতেছে, এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা আপনার ব্রেনের সিগন্যাল হিসেবে পাঠাচ্ছে, তখন কিন্তু এটা কি হচ্ছে আপনার ইন্টারনাল ইউজ হচ্ছে। আপনারা জানেন কি না, আপনাদের শরীরে যত অঙ্গ আছে এর ভিতর সবচেয়ে বেশি পাওয়ার কনজিউম করে হচ্ছে আপনাদের চোখ। দেখবেন আপনারা যখন ক্যামেরা অন করেন, আপনাদের ক্যামেরা অন করলে কি হয় যে সবচেয়ে বেশি ব্যাটারি ইউজ কোথায় হয় বলেন তো? আপনি যদি ভিডিও করতে যান তখন হয় না? হয়তো মনে করেন আপনার ফোনে 50% চার্জ আছে, দেখবেন যে হয়তোবা যদি মানে চার্জ না দিয়ে রাখেন তো দেখবেন হয়তোবা 20 মিনিট ভিডিও করার পরে চার্জ খুব একটা বেশি থাকতেছে না। আবার দেখবেন আপনি যদি কথা বলেন তাহলে দেখবেন যে না 20 মিনিটের পরেও কথা বলতে পারতেছেন। তো দেখবেন আপনার ব্রেন যখন এটাকে কি করতেছে, সিগন্যালিং করতেছে, দেখবেন আপনার সামনের যে ইমেজটা আছে এটা কিন্তু একেবারে আপনার অন টাইম, মানে জাস্ট টাইমেই কিন্তু এটা কনভার্ট করে আপনার ব্রেনে সিগন্যাল দিচ্ছে। মানে আপনি যখন তাকাচ্ছেন ন্যানো সেকেন্ডে, যে আমি তাকালে টিভিটা দেখতে পাচ্ছি, টিভিটা দেখার জন্য কিন্তু আমার নতুন করে সময়ের দরকার হচ্ছে না, আমি যখনই তাকাচ্ছি তখনই কিন্তু ব্রেন সেম সিগন্যালটা পাচ্ছে, বুঝতে পেরেছেন? তো আচ্ছা, এই জিনিস ইন্টারনাল কন্ট্রোল মানে হলো, কন্ট্রোল মানে তো বোঝেন, কন্ট্রোলের ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে, আপনারা ব্যাংকে গেছেন অনেক সময়, ব্যাংকে গেলে দেখবেন যে ব্যাংকে কিন্তু কয়েকজন পাশাপাশি বসে দেখবেন যখন টাকা নেন তখন একজন একটা টাকা নেন, ওই টাকাটা তখন লিখে পাশের জনকে দিয়ে দেন না হিসাবটা। ইন্টারনাল কন্ট্রোল মানে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটার এমন একটা কন্ট্রোলিং সিস্টেম তৈরি করা যে আপনার ইন্টারনাল যত অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিসের যে ভুলগুলো আছে এই ভুলগুলো যাতে কম হয়, এই ভুলগুলো কম হওয়ার জন্য যে পদ্ধতিটা, এটাই হচ্ছে মেনলি ইন্টারনাল কন্ট্রোল। আপনারা দেখবেন ইন্টারনাল কন্ট্রোলের জন্য আপনার বেশিরভাগ সময় যেটা হয়, আমরা যখন হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে জব করি দেখবেন আপনার ওখানে অ্যাটেন্ডেন্সের একটা বিষয় আছে না। এখন অ্যাটেন্ডেন্সে দেখবেন যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি আপনারা করেন, প্রথমে হচ্ছে খাতায় লেখা সিস্টেম, যে রেজিস্টারে আপনি যখন ঢুকতেছেন তখন সিগনেচার করলেন, আবার রেজিস্টার থেকে যখন বেরিয়ে যাবেন তখন সিগনেচার করবেন। এখন এটাও কিছু সমস্যা আছে, যেমন মনে করেন একজনের সিগনেচার আর একজন করে দিলেন, পরবর্তীতে দেখা গেল এটার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ভালো হচ্ছে না, তখন কি করলো, ফিঙ্গারিং সিস্টেম দিল। এখন ফিঙ্গারিং সিস্টেম দিলে দেখা যাচ্ছে যে না, এখন মোটামুটি অনেকটা সমাধানের দিকে গেছে। আবার দেখবেন যেগুলো ভালো ভালো প্রতিষ্ঠান বা যেসব জায়গায় আপনার সিকিউরিটিটা টপ লেভেল সিকিউরিটি দরকার, সেখানে দেখবেন যে ফেস ডিটেকশন থাকে, যে আপনি নির্দিষ্ট দরজায় যাইবেন, ওখানে আপনার একটা কোড আছে, আপনি কোড দিবেন, দেওয়ার পর আপনার ফেস ডিটেক্ট করে সে মনে করেন এটার অ্যাপিয়ারেন্সটা দিচ্ছে। তো এই সবগুলোই কিন্তু মনে করেন যে ইন্টারনাল কন্ট্রোল যেটা আছে, এই ইন্টারনাল কন্ট্রোলের একটা অংশ, বোঝা গেল? আর এটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে ম্যানেজমেন্ট যখন চায় যে তার অথরিটিটা অনেক বেশি স্ট্রং হোক এবং মনে করেন তার ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক বেশি কী হবে, স্ট্রং হবে এবং মনে করেন যে আপনার সুশাসন বজায় থাকবে, তখন আসলে দেখবেন ইন্টারনাল কন্ট্রোলটা তত বেশি স্ট্রং হবে। যেমন দেখবেন
যে কিছু কিছু জায়গা আছে যেখানে দেখবেন ইন্টারনাল কন্ট্রোলের মাত্রাটা অনেক কম। আপনি যদি বিশেষ করে সরকারি বেশ কিছু মনে করেন জায়গায় যান, তো দেখবেন যে বিভিন্ন জায়গায় ফাইল আসলে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল ঘুরতে অনেক দিন চলে যাচ্ছে। তো দেখবেন ওখানে কিন্তু এই যে ইন্টারনাল কন্ট্রোলের যে সাস্টেনেবিলিটিটা, এটা কিন্তু দেখবেন অনেক কম থাকে, এটা আর কি। এরপরে হলো ইন্টারনাল চেক। চেক মানে কি বলেন তো? সিম্পল যে কোনো চেক মানে ব্যাংক চেক না, চেক মানে জাস্ট জাস্টিফাই। একটা জিনিস দেখেন, আচ্ছা মনে করেন এটা একটা আচ্ছা এদিকে দেখেন, কথাবার্তা কম। মনে করেন আপনারা যখন ব্যাংকে যান তখন দেখেন না এরকম অনেকগুলো কাউন্টার থাকে, কাউন্টার থাকবে। তখন হবে কি দেখবেন যে এর পেছনে বা পাশে যে কোনো জায়গায় দেখবেন আরও কিন্তু লোক বসে, দেখছেন না? ক্যাশ কাউন্টারে আপনি যখন যাবেন তখন এখানে কয়টা কাউন্টার আছে? 5টা কাউন্টার। হয়তো বা 5টা কাউন্টারের শেষে 5 জন বসতে পারে অথবা 2 জনও বসতে পারে। এরা করে কি, সর্বপ্রথম মনে করেন আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, ঠিক আছে? সম্পূর্ণটা হচ্ছে ক্যাশ কাউন্টার বা আমরা কি বলি, টেলার বলি না? তার মানে কি বলুন তো? ওই যে মেশিন আছে না, টেলার মেশিন, যেটা দিয়ে ক্যাশ কি করে, কাউন্ট করে, এটাকে ক্যাশ কাউন্টারও বলে বা টেলারও বলে, যে কোনো দুইটার একটা। তো দেখবেন মনে করেন কেউ আপনাকে 1 লাখ টাকা দিল, এখন আপনি কি করবেন? মনে করেন মিস্টার এ মনে করেন ব্যাংকে 1 লাখ টাকা জমা দিচ্ছে, বুঝতে পারেননি? তো প্রথম যে লোকটা আছে এই লোকটা কিন্তু এই 1 লাখ টাকা রিসিভ করবে, ঠিক আছে? রিসিভ করে এ কিন্তু কি করবে, এ যে ভাউচারের মাধ্যমে জমা দিচ্ছে এই ভাউচারটা নিবে এবং ভাউচারটা নেওয়ার পরে এ কিন্তু সিম্পল ফার্স্ট যে খাতা আছে সেই খাতায় এই ভাউচারটা কি করবে, ওই যে ভাউচার ছিল 1 লাখ টাকা জমা নিচ্ছে, ফার্স্ট একটা স্টেপ থাকে, ওই স্টেপে ওই খাতায় লিখবে রেজিস্টারে। এটা কি রেজিস্টারে লিখে এই যে মনে করেন যে ভাউচারটা ছিল না, সিম্পল ব্যাংকে টাকা জমা দিতে গেলে ভাউচার লাগে না, ওর দেখবেন একটা স্লিপ নাম্বার থাকে, ওর উপরে একটা নির্দিষ্ট কি থাকে, রেজিস্টার নাম্বার থাকে, হয়তো বা এটা হচ্ছে 195337, সিম্পল র্যান্ডমলি নাম্বারটা আছে। ওর রেজিস্টার খাতায় করবে কি, ওই সিরিয়াল নাম্বারের জায়গায় 19537 এই কথাটা লিখে দিবে যে এত নাম্বার স্লিপ দিয়ে রেজিস্টারে কত টাকা জমা হয়েছে, 1 লাখ টাকা জমা হয়েছে। এখন একটা জিনিস কি, এ তো প্রিলিমিনারি হিসাবে 1 লাখ টাকা দিল, এখন মনে করেন এই টাকাটা দেওয়ার পরে 1 লাখ টাকা জমা হয়েছে না, জমা হয়েছে, এই সেম খাতাটা আবার পেছনের জনের কাছে যাবে। পেছনের জন করবে কি, ওই যে টাকাটা জমা হয়েছে ওই টাকাটা জমার পরে এই দুইটাকে চেক করবে যে খাতায় সে সঠিকভাবে লিখছে কি না, টাকাটা জমা নিছে, টাকাটা সাধারণত সেকেন্ড যে ম্যান সে আর দেখে না, তখন করে কি এই খাতাটা হচ্ছে এ তো দেখলো, এরপর এখানে রিমার্কের জায়গা থাকে যে সব কিছু ঠিকভাবে লেখা হয়েছে কিনা, তখন এ করে কি এটাকে রিমার্ক করে এবং নতুন আর একটা রেজিস্টার আছে, ওই রেজিস্টারে এই সেম রেজিস্টার 2 যেটা এই সেম অ্যামাউন্ট লেখে এবং সেম ডাটা এন্ট্রি দেয়। তার মানে হচ্ছে দেখুন, যদি প্রথম যেজন আছে এজন যদি কোনো কারণে ওর যে প্রথম স্লিপে 1 লাখ টাকা লেখা ছিল ও করতে পারতো না যে একটা ডিজিট কমায়ে 10,000 টাকা দিয়ে দিতে পারতো না, বাকি 90,000 ওর হইতো না? কিন্তু যদি মনে করেন সেকেন্ড যে ম্যান আছে সে প্রথমে যদি ওই রেজিস্টারটা দেখে বা ওই স্লিপটা যখন দেখবে তখন সে টাকা লিখবে কত, 1 লক্ষ টাকা। এখন যদি কোনো কারণে প্রথম জনের রেজিস্টার আর দ্বিতীয় জনের রেজিস্টার মিল না হয় তখন কি হবে, এটা ভেরিফাই হবে, তখন কিন্তু এটা ধরা পড়ে যাবে, বোঝা গেল? যদি একজন লোক লিখতো যে টাকা লিখতেছে সেই টাকা জমা নিচ্ছে, তখন হতো কি সে চাইলেই কিন্তু টাকা কম বেশি করতে পারতো, এ কিন্তু দেখার কেউ ছিল না। কিন্তু প্রথম একজন লেখার পরে ওই সেম জিনিসটাই কিন্তু সাথে সাথে আরেকজন রিচেক করে ফেলতেছে না, দুইজন মিলে যদি এরকম করে তো মিস্টার এর কাছে স্লিপ আছে না, এখন মিস্টার এ তো তখন এই স্লিপ নিয়ে এখানে যখন আসবে তখন দুইজনই ধরা পড়ে যাবে। মনে করেন, হ্যাঁ আপনি প্রশ্ন করছেন যে মনে করেন বাংলাদেশের সরকারি দল আর বিরোধী দল মিলে যদি বাংলাদেশ বিক্রি করে দেয়
তখন কি হবে বুঝতে পারেননি? এখন বিষয়টা হচ্ছে ওই রকম যে এখন যদি দুই পক্ষ একসাথে হয়ে কাজ করে তখন ওই তৃতীয় পক্ষ যে টাকা জমা দিচ্ছে সে এসে বলবে আমার টাকা যায়নি, ঠিক আছে? এখন বাংলাদেশের সরকারি দল আর বিরোধী দল দুজন যদি এক হয়ে বলে যে না আমরা বাংলাদেশ আর রাখতে চাচ্ছি না, তখন আপনি কি করবেন? কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। তো ওইটা হচ্ছে সেরকম হয়ে যাবে যে দুই পক্ষ এক হয়ে গেলে এরকম হবে। তো বোঝা গেছে বিষয়টা? ইন্টারনাল কন্ট্রোল মানে ইন্টারনাল চেক মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ভেতরে মেকানিজমটা এমনভাবে করা যে যে কেউ চাইলে একা ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি ইচ্ছা করলেই কোনো দুর্নীতি করতে পারবেন না। কারণ কি? তার কাজটা অ্যাট দ্য সেম টাইম চেক হয়ে যাচ্ছে আরেকজনের সাথে। এই যেহেতু চেক হয়ে যাচ্ছে, এই চেক হয়ে যাওয়াটাই হচ্ছে ইন্টারনাল চেক। বোঝা গেল? আপনারা ব্যাংকে কখনো টাকা জমা দিতে গেলে দেখেন এই সিস্টেমে টাকা জমা হয়। আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা ব্যাংক থেকে টাকা তুলছেন কখনো? ব্যাংক থেকে টাকা তুললে একটা জিনিস দেখেন, এই আপনারা 20 লিখছেন না বাংলায়? আচ্ছা বাংলায় লিখলেও হয়। এটা কি 20 না? আপনি যদি চান একে কিন্তু 24 করে ফেলা যায়, দেখবেন। এই পেছনে পেছনে কথা না, একটা ট্রিক দেখেন। এটা কত? 20,000 না? এখন মনে করেন আপনি 24 হয়ে গেছে না? এখন কোথাও কি কাটাকাটি করা লাগছে? শোনেন ভালো করে দেখেন, আমাদের প্রথমে আমরা লিখছিলাম কত? এদিকে লক্ষ্য করেন 20,000 না? এবার ব্যাংকে কথাই লিখতে হয় না 20,000। মনে করেন আপনাকে 20,000 টাকার চেক দিছে, এখন আপনি ব্যাংকে যে মনে করলেন যে না আমার ক্যাশে তো 20,000 টাকায় লেখা আছে, আমি 24,000 টাকা তুলে নিয়ে যাই। তখন আপনি এখানে 4 হয়েছে না, আর এখানে একটা হয়ে গেছে না? তো এটা কি? এটা কি মিলছে? না না, 20কে 24-এ কনভার্ট করা যায় কীভাবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আবার যদি ইংলিশে হয়, হ্যাঁ, বা ইংলিশে হলে কিন্তু তখন কি হবে না, পসিবল হবে না। তখন তো এখানে 20, তাই না? বুঝতে পারছেন? এরকম মনে করেন অনেক ফ্রড হয়। যেমন এর আগে একবার হয়েছিল, একজন ব্যাংকে, যে কোনো দেখবেন যে যারা ভালো ব্যাংকে জব করেন ওরা দেখবেন কিন্তু ওই ব্যাংকের টাকা তুলতে পারেন। তো একজন ব্যাংকে মনে করেন টাকা তুলতে গেছে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকার হয়েছে কি, ব্যাংকের চেকের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে, বুঝতে পেরেছেন? সিরিয়াল নাম্বার। তো ওই যে সিরিয়াল নাম্বারটা ছিল, ওই সিরিয়াল নাম্বারটা ছিল 11, এবং ব্যাংকে ইমিডিয়েট আগে যে চেকটা সর্বশেষ ভাঙায় নিয়ে গিয়েছেন ওই চেকের সিরিয়াল নাম্বারটা ছিল 8। তো ব্যাংক কর্তৃপক্ষ তখন এই বিষয়টা যে কোনো কারণেই হোক সামহাও নোটিশ করছে, এবং নোটিশ করে তাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে যে আমরা 8-এর পরে 9 নাম্বার চেকটা আসতে পারতো, কিন্তু 11 নাম্বার চেকটা আসছে, বাট অ্যামাউন্টটা বড়। ওরা প্রথমে কিন্তু টাকাটা ডিলে করছে যে স্যার আপনি বসেন আমরা দেখতেছি। পরবর্তীতে সে হিসাব করে এরপরে করছে কি, যে ব্যাংকের বা যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে আসছে তাদের সাথে যোগাযোগ করছে যে আপনাদের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা তোলা হচ্ছে, আপনারা এরকম কোনো চেক ইস্যু করছেন কিনা। দেন তারা বলছে যে না আমরা এরকম 10 লাখ টাকার কোনো অ্যামাউন্ট ইস্যু করি নাই। দেন তখন পরবর্তীতে দেখা গেল যে এটা হচ্ছে চেক ফ্রড করা হয়েছে, মানে তাদের চেক বই আছে, সেম চেক বই ছাপানো হয়েছে, সেম চেক বই ছাপাইয়ে ওখানে যখন পেজ নাম্বারটা দিছে, ওরা কিন্তু ওই পেজ নাম্বারটা তো ওরা বোঝে নাই যে তাদের ব্যাংক বা তাদের অ্যাকাউন্টে কত নাম্বার সিরিয়ালের চেক ইউজ করা হয়েছে। ওই চেকের কিন্তু সব ঠিক ছিল, কিন্তু সিরিয়াল নাম্বারটা না থাকার কারণে ওখানকার যে ব্যাংক কর্মকর্তা ছিল সে একটু কি হয়েছে, বিষয়টা ফিকটিশাস মনে হয়েছে, মানে যে কোনো কারণে একটু সন্দেহজনক মনে হয়েছে। তখন কিন্তু ওই কারণেই তারা তখন কি করছে, এটা করছে। এবং দেখবেন নতুন যে আপনার শুনুন, সিগনেচার নকল করা খুব একটা কঠিন না, ডিজিটাল যুগে সিগনেচার নকল করা সবচেয়ে সহজ। শোনেন, এখনকার যে ব্যাংক চেকগুলো আছে সেগুলোর কিন্তু দেখবেন যে আপনার একটা কালি ব্যবহার করা হয়, এটা হচ্ছে স্ক্যান করে নেই আপনার ওই যে বারকোডের মতো।
আপনার ব্যাংকের সিস্টেমটা জাস্ট ওখানে ধরলে আপনার চেকটা কী হয়, সাথে সাথে স্ক্যান হয়ে আপনার ব্যাংক নাম্বার, অ্যামাউন্ট সব কিছু চলে আসে। এটা কিন্তু দেখবেন আগে অনেক কাজ করতে হতো, এখন অনেক সোজা হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে এটা দিয়ে দিয়েছে। তো ইন্টারনাল চেকের বিষয়টা তো বোঝা গেছে যে ইন্টারনাল চেক হচ্ছে সবসময় একজনের কাজ আর একজনকে দিয়ে অটোমেটিক্যালি ভেরিফাই করা। আর যদি দুইজনই একসাথে হয়ে যায় তখন কি হবে, তখন আর ইন্টারনাল চেক কাজ করবে না। মনে থাকবে তো? এরপরে হচ্ছে ইন্টারনাল অডিট। আচ্ছা, প্রথমে আমরা কোনটা করছিলাম? ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল মানে হচ্ছে টোটাল ওভারঅল কন্ট্রোল, যেটা যেমন এমপ্লয়ি কখন আসবে, ফিঙ্গার দিচ্ছে কিনা, যাওয়ার সময় ফিঙ্গার দিচ্ছে কিনা, এরপরে হচ্ছে তারা সঠিকভাবে কাজ করতেছে কিনা, এই ওভারঅল টোটালটাই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল চেক হচ্ছে এইটার ভেতরে ছোটোখাটো বিষয়গুলো, যে একজনের কাজ আর একজনকে দিয়ে অটোমেটিক্যালি চেক আপ করতে হবে, এটা হচ্ছে ইন্টারনাল চেক। আর ইন্টারনাল অডিট, এই ইন্টারনাল অডিট মানে কি? অডিট মানে তো আমরা জানতাম, অডিট মানে হচ্ছে তৃতীয় কোনো পক্ষকে দিয়ে নিরপেক্ষ ভেরিফিকেশন বা নিউট্রাল ভেরিফিকেশন অফ বুক অফ অ্যাকাউন্টস। ইন্টারনাল অডিট মানে হলো, দেখবেন আপনার অভ্যন্তরীণ যে হিসাবগুলো আছে, যেমন দেখবেন আপনারা কস্ট অ্যাকাউন্টিং পড়ছেন না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছেন না, বলেন তো এটার ইউজার্স কারা? ইউজার্স কারা? এটা কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ইউজার্স কারা, মানে এটা ব্যবহার করে কারা? মানে ইন্টারনাল ইউজার্স না সব? এটা হচ্ছে ইন্টারনাল ইউজার্সরাই কাজগুলো করে। এখন দেখবেন যে মালিক পক্ষ কি সরাসরি যারা শেয়ার হোল্ডার, ওরা কি কোম্পানিতে এসে কোম্পানি সরাসরি পরিচালনা করে? ওরা কিন্তু করে না। ওরা করে কি, তখন এই ইন্টারনাল যে অপারেশনসটা আছে সেটা আসলে কতটা স্ট্রং আছে। এটা মনে করেন আপনার টেসলা, আপনার এটা কি একটা কোম্পানি না, এটার রেপুটেশন আছে না, গাড়ি মানে তৈরিকারক। এখন মনে করেন এরা কি নিজেরা যারা শেয়ার হোল্ডার আছেন তারা কি সরাসরি গাড়ি তৈরি করে? তারা তো টাকা দিয়ে রাখছে। এখন ওরা রিলাই করে কিসের উপর? ইন্টারনাল অডিটের উপর। ইন্টারনাল অডিট মানে হচ্ছে টেসলার যে ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং বা কোয়ালিটি ম্যানেজার আছে, সে তার কাজটা কতটুকু কোয়ালিটি ম্যানেজ করতেছে, তারা কিসের উপর ডিপেন্ড করবে? ইন্টারনাল একজন অডিটর নিয়োগ করবে, সে ওই ইন্টারনাল তথ্যগুলো ভেরিফাই করবে যে আপনার এই কাজগুলো আপনি কতটা নিষ্ঠার সাথে করছেন। এবং এই ইন্টারনাল অডিটর এই জিনিসটা দেখে দেখবেন ইন্টারনাল ইউজার্স যারা আছে তারা কিন্তু এর উপর তথ্য নিয়ে থাকে। তো এরকম কোনো তৃতীয় মানে পক্ষ দ্বারা অভ্যন্তরীণ কার্যক্রমগুলোর স্বচ্ছতা যাচাই করার জন্য আমরা যে অডিটটা করি এটা হচ্ছে ইন্টারনাল অডিট। কথা বোঝা গেছে? পরীক্ষা একটা কোশ্চেন প্রায় সময় আসে, এই তিনটার পার্থক্য। এই তিনটার পার্থক্য একটা আলাদা আলাদা কিন্তু আসবে না, যে ইন্টারনাল অডিট কাকে বলে, ইন্টারনাল চেক কাকে বলে, ইন্টারনাল কন্ট্রোল কাকে বলে। এই তিনটার প্রত্যেকটার স্কোপ কিন্তু খুব কাছাকাছি। পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে ডিফারেন্সিয়েট বিটুইন বা ডিফারেন্সিয়েট এমন ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল চেক অ্যান্ড ইন্টারনাল অডিট। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় থাকে। বোঝা গেল? তার মানে এখন যদি আমরা একটু সামারি আপ করি, তাহলে সর্বপ্রথম কোনটা আসে? এক নম্বরে আসে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল বলতে আমরা কোনটা বুঝি? যে আমাদের প্রতিষ্ঠানের A to Z যত কার্যক্রমগুলো আছে অভ্যন্তরীণ, এই অভ্যন্তরীণ কার্যক্রমগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে সবচেয়ে বেশি কম কস্টটাকে মিনিমাইজ করতে পারি, বেনিফিটটা বা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, এইটার জন্য আমাদের ম্যানেজমেন্ট অথরিটি ইন্টারনালি যে ডিসিশন নিয়ে থাকেন এটাই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। তার মানে এটার অবজেক্টিভসটা কী হইতে পারে? অবজেক্টিভস হতে পারে কস্ট মিনিমাইজেশন, কারণ আপনার অপারেশনগুলো বা কর্মীরা যত বেশি কী হবে, মোটিভেটেড হবে, আপনার কস্ট তত মিনিমাইজড হবে। 2 নম্বরে কী হবে? যে প্রফিট ম্যাক্সিমাইজিং আসবে। 3 নম্বরে হবে ওয়েস্ট মিনিমাইজিং, যে আপনার কাজের ওয়েস্ট মিনিমাইজটা কম হচ্ছে। এবং 4 নম্বরে কী হবে? যে ওভারঅল আপনার যে এইম আছে বা কোম্পানি যে অবজেক্টিভস আছে সেই অবজেক্টিভসগুলো অর্জন হবে সহজে। যদি মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে ইন্টারনাল কন্ট্রোল না থাকে তাহলে কি কি হবে বলেন তো? প্রতিষ্ঠানে যদি মনে করেন একটা প্রোডাকশান হাউস হয়, ওরা কি ওদের নির্দিষ্ট প্রোডাক্ট নির্দিষ্ট সময় ডেলিভারি দিতে পারবে? পারবে না। মনে করেন সিম্পল একটা যদি আপনি কি দেখেন, আপনার সিম্পল যেগুলো হচ্ছে টেইলার্সেরগুলো, এই টেইলার্সগুলো কি করে? জামার একটা বা জামা কাপড় বা নির্দিষ্ট সময় ডেলিভারি দেয় না। এখন যাকে সে জামা কাপড় বা প্যান্ট তৈরি করতে দিছে, সে যদি মনে করেন আন্তরিক না হয়, ও কি ডেডলাইন ফলো করবে? 1 সপ্তাহ দেওয়ার কথা থাকলে 3 সপ্তাহে ডেলিভারি দিবে। তো তখন হবে কি, আপনার মানে যারা
ক্লায়েন্ট আছেন তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, আর ক্লায়েন্টকে কিন্তু কোনো অবস্থাতেই ডিমোটিভেট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার ছিল ইন্টারনাল চেক। ইন্টারনাল চেক মানে হলো প্রতিষ্ঠানের ভেতরে এমনভাবে কর্মপদ্ধতি নির্ণয় করতে হবে বা এমনভাবে সেট আপ দিতে হবে যে একজনের কাজ আর একজনের দ্বারা প্রথমেই ভেরিফাই হয়ে যাবে বা চেক হয়ে যাবে। যেমন আমরা যখন ক্যাশ কাউন্টারের কথা বলছি ব্যাংকের, একজন ক্যাশটা রিসিভ করেন আর আরেকজন ওই অ্যামাউন্টগুলো লেখেন এবং আরেকটা খাতায় তুলেন। তার মানে প্রথমজন যদি 1 লাখ টাকা পেয়ে 10,000 টাকা লিখে, তো দ্বিতীয়জন যখন রিসিপ্টটা হাতে পাবে তখন দেখবে না যে 1 লাখ টাকার জায়গায় 10,000 টাকা লিখে রাখছে, তখন তো সাথে সাথে ভুলটা ধরা পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ইন্টারনাল চেক। এই ইন্টারনাল চেকের একটা মানে ক্যাজুয়াল উদাহরণ হচ্ছে এইটা। আপনার বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু এর চেয়ে অনেক বড় বড় ইন্টারনাল চেকিং সিস্টেম আছে, যে একজনের একটা কাজ 2টা পক্ষ ওই কাজটাকে রেকর্ড করে। আবার দেখবেন যে যখন বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিভিন্ন রিপোর্ট চাওয়া হয়, এই রিপোর্টগুলো কিন্তু দেখবেন যে কয়েকটা জায়গা থেকে চাওয়া হয়। যেমন সেনাবাহিনীর কাছ থেকে চাওয়া হচ্ছে, ডিজিএফআই থেকে চাওয়া হচ্ছে, এনএসআই থেকে চাওয়া হচ্ছে। এই 3-4টা জায়গা থেকে কেন চাওয়া হয় বলেন তো? কোম্পানির যে কোনো কোম্পানি থেকে কিছু চাইলে সেনাবাহিনী দিবে না। সেনাবাহিনী সবসময় সরকারি অথরিটি যেটা আছে এখানে দেবে। মনে করেন বাংলাদেশ যে কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হয়তোবা একটা নতুন রুট তৈরি করবে, ট্রেনের রুট। এখন এই ট্রেনের রুট তৈরি করতে গেলে তখন এটার প্রফিটটা বা বেনিফিটটা কেমন হবে, এটার জন্য প্রথমে হয়তো বা এনএসআইয়ের কাছে একটা রিপোর্ট চাইলো যে আমরা এরকম একটা ট্রেন রুট করতে যাচ্ছি, মনে করেন ঢাকা শহরে একটা পাতাল ট্রেন করবে। এখন এই পাতাল ট্রেন করতে গেলে সেটা মনে করেন যে আপনার বেনিফিটটা কেমন আসবে। তো এইটার যারা এক্সিকিউটিভ পার্ট আছে, হয়তো বা মনে করেন আপনার ডিজিএফআইকে দিল, আপনি একটা রিপোর্ট জমা দেন, এনএসআইকে দিল, আপনি একটা রিপোর্ট জমা দেন। এমন মনে করেন বাংলাদেশ পুলিশের যে আপনার কি আছে, আলাদা আপনার সাইবার সেল আছে বা হচ্ছে ইন্টেলিজেন্স সেল আছে, তাদেরকে আর একটা রিপোর্ট জমা দিতে বললো। এখন রিপোর্ট আসবে কয়টা টোটাল? 3টা না? তো এটা তো যে কোনো একটা পক্ষের কাছে চাইতে পারতো, এই 3টা পক্ষের কাছে কেন চাই বলেন তো? ইন্টারনাল চেকের জন্য, যে আসলে তাদের তথ্যগুলো কেউ একজন যদি ভুল করে অন্যজনেরটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে, এবং 3 পক্ষের তথ্যটাই যদি কাছাকাছি থাকে তখন বুঝতে পারবে যে না, এটার বেনিফিটটা ফিজিবল। সর্বপ্রথম এই সর্বশেষ কোনটা? অডিট মানে তো সিম্পলি বোঝেন যে বুক রেকর্ডিং প্রসেস, যেটা এই রেকর্ডিং প্রসেস মানে তো বোঝেন আমাদের অ্যাকাউন্টিংয়ে বলেন তো স্টেপ কয়টা? এই রেকর্ডিং প্রসেসের স্টেপ কয়টা বা অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ কয়টা? কয়টা? এই তো সমস্যা, এরকম সমস্যা হলে তো সমস্যা। আমাদের অ্যাকাউন্টিং সাইকেল পড়ছি না আমরা? এই আপনি পড়তেছেন হচ্ছে অডিটিং। এখন যদি আপনি এর আগের বিষয়টা না জানেন, মনে করেন এটা কত তালা? 13 তালা না? এখন আপনি যদি নিচতলায় না উঠেই 13 তলায় ওঠেন তাহলে তো সমস্যা। অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ কয়টা মনে রাখেন? 9টা। কয়টা? 9টা। সকাল 9টা বা যেরকমভাবে মনে রাখেন, এটা হচ্ছে 9টা। আমাদের প্রথমটা শেষটা বলি। 1 নম্বরে হচ্ছে কি আপনার ট্রানজ্যাকশান অ্যানালিসিস, ট্রানজ্যাকশান অ্যানালিসিস আছে না? তারপরে আছে জার্নাল, তারপর লেজার, তারপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তারপরে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট, 6 নম্বরে হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, 7 নম্বরে কি বলেন তো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কয়টা বলেন তো? আল্লাহ, এই তো সমস্যা দেখতেছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই 8 আর 9 বলেন তো। অ্যাকাউন্টিং সাইকেলের লাস্ট স্টেপ কোনটা? কেউ বলতে পারলে আমাদের ইন্টারনাল ইভ্যালুয়েশনে 30 মার্কস না 30 দিয়ে দেব। লাস্ট স্টেপটা
আমি লাস্ট স্টেপ শুনতে চাইছি, উদ্ধৃতপত্র একটা আছে সেটা তো না। না, কোনটা বলেন বলেন, কেউ যে কেউ বলতে পারবে না। বলেন, যে কেউ বলতে পারলে যদি সঠিক উত্তর হয়। আচ্ছা, সময় শেষ, সবার হাতে ফোন আছে, সময় শেষ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা শোনেন, একটু এগুলো মাথায় রেখেন, ভাইবা বোর্ডে এগুলো জিজ্ঞাসা করতে পারে। ক্লোজিং এন্ট্রি, আর ওটা হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মানে এই সবগুলোই কিন্তু আপনাদের করা লাগে। এবং যখন দেখবেন আপনারা ওয়ার্কশিট তো করছেন, করেননি? ওয়ার্কশিট হচ্ছে 4, 5, 6, 7 এই 4টা মিলে ওয়ার্কশিট তৈরি হয়। এবং এই যে 9 নাম্বার থেকে আবার 1 নাম্বার যায়, এর জন্য হচ্ছে আমরা কি করি, এই সাইকেল না, সাইকেল মানে তো কি বলুন তো, যে চক্রাকারে ঘুরতেই থাকে, তাই না? তো দেখবেন যে আবার 9 নাম্বার থেকে কি আসবে, 1 নাম্বারে আসবে না? তখন কিন্তু দেখবেন এখানে আবার যে কোনো জিনিসের ইনিশিয়াল এন্ট্রিজ যেটাকে বলি বা ওপেনিং এন্ট্রিজ যেটাকে বলি, এটার জন্য কিন্তু 9 নাম্বারের পরে আবার ওপেনিং এন্ট্রিজ দেওয়া লাগে, ঠিক আছে? তো যাই হোক, এই 9টা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টিং সাইকেল না? এই 9টাই কিন্তু রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেস আমরা শুনছি না, যে রেকর্ড কিন্তু এই 9টার উপরেই ভিত্তি করে আপনার পুরা ব্যাংকের সিস্টেম আছে এবং পৃথিবীর যত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে তাই 9টাই তৈরি করে। বোঝা গেল? এই 9টার বাইরে কিন্তু আর কিছু নাই। আর এছাড়া তাদের ছোটোখাটো কাজ থাকতে পারে। আপনার এই 9টার বাইরে কোনো কাজ করছেন আজ পর্যন্ত? এর বাইরে তো নাই, করবেন কি? তো এই 9টাই হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টিং সাইকেল। ইন্টারনাল অডিটের কাজ হচ্ছে কি, যারা সরাসরি এই 9টা স্টেপের সাথে জড়িত থাকবেন না এমন একজনকে এনে এই 9টা খাতা বা বই বা বুকস অফ অ্যাকাউন্ট সঠিকভাবে করা হয়েছে কি না এটা চেক করাটাই হচ্ছে অডিট। বোঝা গেল? একজন তৃতীয় পক্ষ আনতে হবে। কারণ মনে করেন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার একটা খারাপ কথা বলেন, আমি বলবো যে আমার তো কোনো খারাপ কথাই নাই। কিন্তু মনে করেন যদি আপনাদেরকে মনে করেন বা এমন কাউকে দেওয়া হয় যার সাথে হয়তো বা মনে করেন আমার সরাসরি কোনো লেনদেন নাই, সে কিন্তু একেবারে কি হবে, নিরপেক্ষ হোক আর পক্ষপাতিত্ব হোক, অনেক বেশি কথাই বলতে পারবে। তো সেরকমভাবে আমরা করি কি, একজন অডিটরকে নিয়ে আসি যিনি মোটামুটি সব দিক থেকে কি আছে এই বিষয়ে সার্টিফাইড এবং তিনি এটার উপর মতামত দেন। এবং তার এই মতামতটা যখন আমরা কি করি, ইন্টারনাল অডিট হচ্ছে যখন এই ইন্টারনাল অপারেশনসগুলো আছে এই অপারেশনসগুলোর উপরে করা হচ্ছে, তখনই সেটা হচ্ছে ইন্টারনাল অডিট। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আমাদের এই যে অ্যাকাউন্টিং সাইকেলের রেকর্ডিং প্রসেসের যে 9টা স্টেপ, এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? ইন্টারনাল। এটা কোন অ্যাকাউন্টিং? এই অ্যাকাউন্টিংয়ের যে 5টা 9টা স্টেপ, এটা কোন অ্যাকাউন্টিংয়ের বলেন তো? অ্যাকাউন্টিং কত প্রকার? অ্যাকাউন্টিং হচ্ছে টোটাল 3 প্রকার, ঠিক আছে? এখন আমাদের এটা কি ইন্টারনাল অডিট না? ইন্টারনাল অডিটে বলেন তো কোনটা অডিট করবে? মানে ইন্টারনাল অডিটে ইন্টারনালটাই করব। এখন ইন্টারনাল বই কয়টা বলেন তো? কোনটা কোনটা? না 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 না, আমাদের আপনারা কস্ট অ্যাকাউন্টিং পড়ছেন না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছেন না, ম্যানেজারাল অ্যাকাউন্টিং পড়ছেন না? আল্লাহ,
শোনেন, ম্যানেজারাল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুইটাই সেম, বোঝা গেল? একটা জিনিস লক্ষ্য করেন একটু, আমাদের ইন্টারনাল অডিট যখন হচ্ছে না, তখন আমাদের বুক হবে কোনটা? ইন্টারনাল বুক। ইন্টারনাল বুক কয়টা আছে? কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ম্যানেজারাল অ্যাকাউন্টিং। আর আমরা সিম্পল যখন অডিট বলি তখন কোন বুক হবে? ফাইন্যান্সিয়াল বুক বা এক্সটার্নাল যে বুকগুলো আছে সেটা। বোঝা গেল? এখন ভুল হবে কোনো? তার মানে এখানে আমাদের টোটাল মানে প্রথমে কি অডিটিং হচ্ছে, অডিট মনে করেন আপনার যদি কোনো হিসাবের বই না থাকে তা আপনি কাউকে অডিট করতে পারবেন? মনে করেন আপনার কোনো হিসাবের বই নেই, আপনার অডিট করার কোনো দরকার থাকবে? থাকবে না। তো আপনার টোটাল বই কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল বই কোনটা? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়েরটা। আর ইন্টারনাল বই কয়টা? 2টা, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারাল অ্যাকাউন্টিং অর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর আমরা যখন শুধু অডিট বলি তখন কোন অডিট হবে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের অডিট বা এক্সটার্নাল অডিট। আর ইন্টারনাল অডিট বলা যখন থাকবে তখন অবশ্যই ইন্টারনাল কথাটা উল্লেখ থাকবে। শুধু অডিট মানে কি? এক্সটার্নাল বুকসগুলোর অডিট। তার মানে আমরা যখন শুধু অডিটিং বলি তখন হচ্ছে এই 9টা বইয়ের অডিট। কিন্তু যখন মনে করেন আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের অডিট করব তখন এটা কি হবে? কস্ট অ্যাকাউন্টিংয়ের অডিট হলে ইন্টারনাল অডিট, আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অডিট করলেও ইন্টারনাল অডিট। তার মানে আমরা এখন যেটা পড়ছিলাম এটা আসলে কোন 2টা বইয়ের অডিট ছিল? বোঝা গেছে এবার? এই হচ্ছে বিষয়। তো আমরা এই পার্থক্য করতে পারবো তো এবার? মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার শুরু থেকে একবার একটু আমরা রিক্যাপ করি। ইন্টারনাল কন্ট্রোল মানে হচ্ছে সাধারণ কন্ট্রোল, মানে সিম্পল কন্ট্রোল যেটাকে বলে সেটাই। আমরা যে কোনো প্রতিষ্ঠানে সাধারণত দেখা যায় খরচ কমানো এবং প্রফিট বাড়ানো, এবং এটা কিন্তু দেখবেন কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কোয়ালিটি মানে তো বোঝেন যে আপনি যাই করেন খরচ কমাবেন, কিন্তু আপনার যদি আইফোনের কোয়ালিটি কোনোভাবে লো হয়ে যায় আপনার দেখবেন কাস্টমার হারাবে। আর একটা কাস্টমার হারানো মানে একটা কাস্টমারের লয়ালিটি অর্জন করা যতটা কঠিন, একটা কাস্টমার হারানো তার চেয়ে অনেক বেশি কি হয়, কস্ট বেয়ার করে। দেখবেন ভালো ভালো যেসব প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর কিন্তু গুডউইল বিক্রি হয়। গুডউইল মানে বোঝেন? সুনাম। এখন বলেন তো এই সুনামের কিন্তু মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আছে। যেমন আপনি যদি বাটা বা অ্যাপেক্সের দোকানে যান তখন দেখবেন আপনি যে কোনো একটা শু নিয়ে বা একটা জুতা নিয়ে বা একটা স্যান্ডেল নিয়ে কিন্তু আপনি কী করবেন না, জেনারেলি কোশ্চেন রেজ করবেন না কোয়ালিটি নিয়ে, কারণ দে হ্যাভ প্রুভড অথবা তাদের ফ্যাসিলিটিগুলো তারা ইমপ্রুভ করছে। যেমন মনে করেন বলেন তো এখন সারা পৃথিবীতে কত জোড়া পা আছে? মানে সারা পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ, তার মানে 8 দুগুণে 16 কোটি পা আছে। কিন্তু বাটা কিন্তু এর থেকেও বেশি বিক্রি করছে। আচ্ছা, যাদের পা নেই আমরা ধরে নিলাম 1 কোটি নাই, তাহলে 15 কোটি। তো তারা কিন্তু বাটা তাদের শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত সারা পৃথিবীতে যত জোড়া পা আছে, মানে এরকম একটা প্রবাদ আছে, তার থেকে বেশি জোড়া জুতা বিক্রি করছে। তার মানে বুঝতে পারছেন তো তারা এক্সিস্টিং পৃথিবীতে যত পা আছে তাদের বিক্রির পরিমাণ এই পা থেকেও বেশি। কারণ এটার মূল কারণ কি বলেন তো? সুনাম। সুনাম থাকার কারণেই কিন্তু পসিবল হয়েছে। তার মানে ইন্টারনাল কন্ট্রোল জিনিসটা তো বোঝা গেছে। ইন্টারনাল কাজের জন্য আমরা যখন কি করব, কোনো একটা কন্ট্রোল সিস্টেমটা এইভাবে অ্যাপ্লাই করব, সেটা ইন্টারনাল কন্ট্রোল। সিম্পল কন্ট্রোল বলতে আমাদের এক্সটার্নাল যে কন্ট্রোলটা সেটা বোঝাবে, আর ইন্টারনাল অপারেশনসকে কন্ট্রোল করার জন্য যেটা করব সেটা হবে ইন্টারনাল কন্ট্রোল। এরপরে হচ্ছে ইন্টারনাল চেক। ইন্টারনাল চেক মানে হচ্ছে আপনার এমপ্লয়িকে এমন সেট আপে এনগেজ করতে হবে যে একজনের কাজ আর একজন ভেরিফাই করতে পারে। কিন্তু তার মানে কিন্তু দেখবেন এটা আবার একজনের পিছে আর একজন লাগা না, কিন্তু একজনের পিছে আর একজন লাগা মানে তো বোঝেন যে মানে স্বেচ্ছায় আর একজনের ক্ষতি করার ইচ্ছায় যখন আপনারা মনে করেন কি করেন, মানে আপনি জানেন যে এই কারণে আরেকজনের ক্ষতি হবে, এটা জানার পরেও যখন আপনি মনে করেন কারো ক্ষতি করার চেষ্টা করেন, এটা হচ্ছে কারো পিছে লাগা। তো এইটা কিন্তু হবে না। সে তার রুটিন ওয়ার্কে একটা মানুষ যখন তার বুকস অফ রেকর্ড রাখবে এবং এই কারণে আর একজনের ভুলের সম্ভাবনা 0 হয়ে যাবে, এটা হচ্ছে ইন্টারনাল চেক। যেমন ব্যাংকে যিনি ক্যাশ রিসিভ করেন এবং যিনি ক্যাশটাকে রেকর্ড করেন,
ক্যাশ রিসিভ যিনি করেন তিনি 1 লাখ টাকা পেয়ে যদি 10,000 টাকা লেখেন, এটা কিন্তু যিনি রেকর্ড করেন তিনি কিন্তু ধরে ফেলতে পারতেছেন সাথে সাথে, কারণ রিসিটে লেখা আছে 1 লক্ষ টাকা জমা হয়েছে, বাট আমার কাছে বইতে লেখা 10,000 টাকা, তার মানে বাকি 90,000 টাকা সামনের জন কী করছে, মেরে দিছে। তো এই যে বিষয়টা, এটা তখন কিন্তু আপনি এই যেভাবে করতে পারেন, এটাই হচ্ছে ইন্টারনাল চেক। এটা শুধু ইন্টারনাল চেকে হয় না, আপনারা এই যে কী যেন বলে মারকুরি চিনেন, মারকুরি পারদ, বলেন তো 1 কেজি এই 1 লিটার পারদের ওজন কত? লিটার আর কেজি কিন্তু আলাদা। বলেন তো 1 লিটার পারদ এর কয় কেজি ওজন হইতে পারে অনুমান? কত হইতে পারে? কি হইতে পারে? মিনিমাম 1 লিটার পারদ সমান 13 বা 14 কেজি হবে। আপনারা দেখবেন থার্মোমিটার দেখছেন না? আমি এটা জানি না, পদার্থবিজ্ঞান সম্পর্কে অত জানি না, তাও হচ্ছে শুনুন, মেন থিমটা শোনেন। এই যে পারদ আছে না, পারদের কিন্তু দেখবেন যে মানে এরকম যেগুলো হলো মানে আপনার সিম্পল ধাতু যেগুলো দেখবেন, আপনার যদি গোল্ড বড় বড় দেখবেন যে স্বর্ণের দোকান আছে না, এই স্বর্ণের দোকানে দেখবেন যে কিন্তু বিভিন্ন সময় এই যে স্বর্ণ, যারা স্বর্ণকার থাকে এবং যারা কাজে থাকে বা ডায়মন্ডের দোকানে থাকে, ওরা কিন্তু চাইলেই মনে করেন আপনার কাছে এরকম একটা কলমের মতো স্বর্ণের বার আছে, আপনি পকেটে নিয়ে চলে গেলেন, পারেন না? কিন্তু মনে করেন এরকম যদি একটা মনে করেন গোল্ড কি হয় স্টিক হয়, এটা দাম আছে না, দাম আছে। তো এরকম হয়েছে যে একটা স্বর্ণের দোকান, সেখানে অনেক কর্মচারী কাজ করে, কিন্তু স্বর্ণ কমে যাচ্ছে, যে কোনোভাবে ধরতে পারতেছে না। মানে ওটার কিন্তু একটা চেক আপ সিস্টেম আছে, যে মেটাল ডিটেক্টর দিলে সাথে সাথে এটা ধরতে পারবে যে তার ভিতরে কিছু আছে কিনা, হয়তো ফোন মানি ব্যাগ আলাদা করে রেখে তাকে চেক আপ করতেছে, বাট ধরতে পারতেছে না। দ্যার ইজ নো ওয়ে টু ডিটারমাইন হোয়েদার দে হ্যাভ বিং ডান দ্য ফ্রড। তখন ওরা একটা লোককে নিয়োগ দিল যে দেখুন তো আসলে আমরা তো আমাদের এমপ্লয়িকে ধরতে পারতেছি না, এরা আসলে কী করতেছে। তো তখন দেখা গেল আমাদের কলম আছে না, কলমের ভেতর শীষ আছে না, ওই শীষটা মনে করেন আপনি যদি কালিটা ফেলে দেন, ওই শীষের ভেতরে কি হয়, ফাঁকা জায়গা তৈরি হয় না। এখন যদি আপনি যে গোল্ডটা আছে, যখন ওটা হচ্ছে তরল থাকে, তখন যদি আপনি ওর শীষের ভেতর দিয়ে দেন, তখন কি আপনি ওটা ধরা যাবে? তখন করলো কি, ওরা কলমের যে শীষ আছে ওই শীষের ভেতরে গোল্ড দিয়ে দিত। মনে করেন শীষের ভেতর দিয়ে হয়তো বা যে কোনোভাবে টেনে আপনার কলমের ভেতরে যে শীষে কালি থাকে ওইটাই দেওয়ার পরে করলো কি, ওই শীষ ভর্তি কি হলো, সোনা হয়ে গেল। ওইটা এবার কি করলো, আপনার সিম্পলি আপনার কলম হিসাবে রাখলো। এখন যখন মনে করেন আপনারা চেক করতে যাচ্ছে, পকেটে মনে করেন কলমটা ছিল, ওরা করলো কি, এই কলমটা পকেটে ছিল, কলমটা পকেট থেকে বের করে বাইরে রাখলো, কলমটা কিন্তু চেক আপ হচ্ছে না, বোঝা গেল? কিন্তু ব্যাগ চেক আপ হচ্ছে, সে চেক আপ হচ্ছে। এখন এই কলম থেকে গোল্ড বাইরে চলে যাচ্ছে। না 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 না, এইগুলো হচ্ছে কি এর আগে ধরা খাওয়া বুদ্ধি, এটা আপনারা নতুন অ্যাপ্লাই করেন না, কারণ এগুলো মোটামুটি সবাই জানেন এগুলো। আবার দেখবেন এই যে বর্তমানে বোধহয় যে স্কোপোলামিন একটা মেডিসিন আপনারা বোধহয় জানেন, যে আপনার সিম্পলভাবে যেটা হচ্ছে আমাদের যে নার্ভ সিস্টেমটাকে দুর্বল করে দেয়। নার্ভ মানে তো বোঝেন, মনে করেন আপনি একটা দাঁত তুলতে গেলেন, আপনাকে একটা ইঞ্জেকশন দিল যাতে ব্যথা না লাগে। এখন মনে করেন না, অ্যানেস্থেসিয়া তো হচ্ছে অনেক স্ট্রং লেভেলের, ওটা তো আপনার মনে করেন যে পুরা সেন্সলেস করে দেয়। এখন আর দাঁত তুলতে গেলে তো আপনাকে সেন্সলেস করবে না, আপনাকে হয়তো বা একটা ইঞ্জেকশন দিয়ে দেবে যাতে আপনি ওখানে সেন্সটা যাতে কিছু সময়ের জন্য 5-10 মিনিটের জন্য যাতে না আসে। তো এই স্কোপোলামিনের কাজ হলো, মনে করেন আমাদের যে সেন্স আছে না, যেমন মনে করেন আমরা সিম্পলি আমাদের হাতে যদি আমরা কি করি, একটা মনে করেন যদি একটা পিঁপড়ায় কামড় দেয়, আমরা একটা কষ্ট পাই না, সিম্পলি বুঝতে পারি। স্কোপোলামিন হয় কি, আমাদের এই যে কন্ট্রোলিং সিস্টেমটা অনেকটা অফ করে দেয়, তখন আমরা আসলে আমাদের নিজেদের জাজমেন্ট করতে পারি না আমাদের যে কোনো কিছু হলে, যেমন মনে করেন আপনার এটা হয়। তো আপনার বিশেষ করে যখন দুইটা জায়গা, এক ব্যাংক থেকে যখন বেরোবেন, আর 2 নাম্বার হচ্ছে যদি আপনাদের কাছে টাকা পয়সা থাকে তাহলে আপনারা একটু সাবধান থাকবেন। যেমন আমি এর আগে 2-3 দিন বুথ থেকে বের হয়েছি, আমার কাছে 2 জন আসছে অ্যাড্রেস দেখতে, এখন পাশে পুলিশ আছে, এটা আছে। এখন আমি মোটামুটি সতর্ক না হলে বিষয়টা জানি,
এখন উনি যখন অ্যাড্রেস নিতে আসতেছে, মানে আমার করোনার ভেতরে মাস্ক পরা বা এরকম হচ্ছে, তখন বোধহয় ঢাকা বনানীর এই যে আছে না আপনার ইসলামী ব্যাংক আছে, এর পাশে যে বুথ, ওখান থেকে বের হয়েছে, ওখান থেকে টাকাটা তুলে আবার ব্যাংকে জমা দিব। তো যখন কাছে এসে অ্যাড্রেস দিয়েছে তখন আমি বুঝতে পারছি থিমটাই। তখন ওই অ্যাড্রেসের কথা বলে আমি ওকে দূরেই দাঁড় করাইছি, দাঁড় করাই যে আপনার কিছু হইলে ওই যে ট্রাফিক পুলিশ আছে না, দেখবেন ট্রাফিক পুলিশ যারা সাদা হাতা, যাদের যে কোনো সময় কোনো সমস্যায় পড়লে ওদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন ওরা কিন্তু আশেপাশে পথের লোকেশন ভালো জানে। দেখবেন ওরা কিন্তু, আপনি যদি মনে করেন যে কোনো একটা মিরপুরে গেছেন, ওখান থেকে হয়তো এখানকার বাস দরকার, তখন ওদেরকে বললে যে এখান থেকে কোন বাসটা এই বনানীতে যায়, ওরা দেখবেন এটা কিন্তু বলতে পারে, কারণ ওদের হচ্ছে এই রুট সম্পর্কে ওদের ধারণা ভালো। তো এরকম আপনার কাছে কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে, আপনি বলবেন যে ট্রাফিক পুলিশকে বলেন, কারণ উনি কি ওখানকার দায়িত্বে আছেন, তো সমস্যাটা উনিই দেখবেন, ঠিক আছে? তো এরকম কোনো সমস্যায় পড়লে আবার অনেকে কিন্তু আপনাকে ফোন দিয়ে বলতে পারে, ভাই আমার ফোনে একটু অ্যালার্ম সেট করে দেন। ওই সব কাজও করতে চান না। এইসবও মনে করেন লোকাল বাসে আসতে গিয়ে আমি এর আগেও 3-4 বার শিকার হয়েছি। মানে আমি বলছি, ভাই আমি অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারি না। ঠিক আছে? তো যাই হোক, কিছু কিছু সময় আপনারা বিষয়গুলো এইভাবে মনে করেন কী করেন, ম্যানেজ করেন। আর এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম, কোনটা যেন, সোনা চুরি করার উদাহরণ, এরকম দেখবেন আরও অনেক প্রকার মনে করেন ফ্রড আছে। এইগুলো চেক করার সিস্টেমটাই হচ্ছে ইন্টারনাল চেক। আচ্ছা, ইন্টারনাল অডিট মানে তো বললাম, আমাদের ইন্টারনাল বই কয়টা? এই 2টা। ইন্টারনাল বই হলো কয়টা? 2টা। আর আমাদের টোটাল বই কয়টা? 3টা। টোটাল বই হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজারাল অ্যাকাউন্টিং। তো আমাদের শুধু এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে অডিটটা করি, এটা হচ্ছে শুধু অডিট। আর এই 2টার যে অডিট করি, এটা হলো ইন্টারনাল অডিট। বোঝা গেল? তো এই 2টা বইয়ের যে অডিটটা আমরা করব, সেটা হবে ইন্টারনাল অডিট। আর এই 3টা জিনিসের পার্থক্য এখন আমরা করতে পারবো না। এই হচ্ছে মোটামুটি ওভারঅল কনসেপ্ট। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, সময় আছে এখন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই 3টা কনসেপ্ট যারা বোঝেননি বা কোনো বিষয়ে কনফিউশন আছে, তারা বলেন। কনফিউশন আছে? এরকম দেখবেন আপনারা, আর কারো কোনো প্রশ্ন, চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্ন? আচ্ছা, মানে এই 3টা বিষয় কি, 3টা বিষয় খুব সহজ, কিন্তু দেখা যায় ডিফারেন্সিয়েট করাটা একটু কঠিন। তো দেখা যায় এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় থাকে যে ডিফারেন্সিয়েট অ্যামং ইন্টারনাল কন্ট্রোল, চেক অ্যান্ড অডিট। ঠিক আছে? তো আজকে পর্যন্ত কেমন?